আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন তোড়জোড় শুরু করেছে। সম্ভাব্য তফসিল ঘোষণার সময় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ ৮ তারিখে ২০২৫, আর সম্ভাব্য নির্বাচনের তারিখ হবে ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে ২০২৬ সনের ফেব্রুয়ারি মাসে, এবং সেটা অবশ্যই পবিত্র মাহে রমজান, সেই রমজান মাসের আগে হবে, যাতে করে নতুন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা পবিত্র মাহে রমজান উদযাপন করতে পারি এবং ঈদের জামাত আদায় করতে পারি। ওইভাবেই বর্তমান ইউনূস সরকার নির্বাচন আয়োজনের জন্য তোড়জোড় শুরু করেছে। এটা হলো সহজ সরল খবর, কিন্তু এই খবরের পেছনে যে সকল আশঙ্কা এবং খবরের পেছনে যে সকল ভয় আতঙ্ক আমাদেরকে তাড়িত করছে, অস্থির করে তুলেছে এবং একই সঙ্গে বিএনপিকে নিদারুণভাবে মনোকষ্ট দিচ্ছে, তো সে সকল যে পর্দার আড়ালের যে খেলাধুলা, সেই খেলাধুলা সব কথা বলা যাচ্ছে না, সব কথা বলা উচিত নয়। আবার যে সকল ঘটনার সম্মুখে চলে আসছে, মানে 10টা পর্দার আড়ালে চক্রান্ত চলছে, সেই 10টা চক্রান্তের প্রেক্ষাপটে একটা চক্রান্ত ডকুমেন্টারি হিসেবে সামনে চলে আসছে, তখন আমরা সেগুলো নিয়ে হইচই করছি। তো এগুলো নিয়ে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলছেন, সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে নির্বাচন নিয়ে, বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এগুলো জনমনে স্বস্তি দিচ্ছে না। সরকারের কাছ থেকে একটা নির্বাচন আদায় করার জন্য বিএনপি যেভাবে নিচে নেমেছে, যেভাবে মাথা অবনত করেছে, যেভাবে মস্তক নত করেছে, যেভাবে নিজেদের মেরুদণ্ড বাঁকা করে ফেলেছে এবং ঘাড়ের যে 3টি হাড্ডি, হাড়, যেটি মূলত শরীরকে ব্যালেন্স রাখে, ঘাড়কে সোজা রাখে, এগুলো C5, C6, C7, এটা মেডিকেল টার্মে এই 3টি হাড়ের বা হাড্ডির নম্বর আছে। তো এই যে শরীরের যে ব্যালেন্স রক্ষা করে, ঘাড়কে সোজা রাখে, এই 3টে হাড্ডি, এই 3টে হাড্ডি যদি আপনার ঠিক থাকে, C5, C6, C7, তাহলে আপনি সুপুরুষ, সুকন্যা, আপনার ব্যক্তিত্ব সবকিছু রয়েছে। আর এই 3টে হাড্ডির যদি সর্বনাশ ঘটে, তাহলে আপনার আর বেঁচে থাকার কোনো মানে হয় না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্যে, তারপর এনসিপির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য এই 3টি হাড় বিএনপি যে গত কয়েক মাসে কিভাবে ব্যবহার করেছে, আর সেই হাড়গুলো যে এখন কি অবস্থায় আছে, এটা মেডিকেল চেক আপ না করা পর্যন্ত বলা যাচ্ছে না। বললাম এই কারণে যে মূলত তাদের সঙ্গে কোমর ঝুলানো, সরকারের সঙ্গে মাথা ঝুলানো, মাথা কাত করা, ঘাড় কাত করা, যা কিছু করা দরকার টু কমপ্লাই উইথ দেয়ার এক্সপেকটেশন, উইথ দেয়ার কমান্ড অ্যান্ড উইথ দেয়ার, যাকে বলা হয়, আইডিওলজি। বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বোচ্চ ছাড় দিয়ে একটা নির্বাচন আদায় করার চেষ্টা করছে, কিন্তু প্রতিদিনই নিত্য নতুন হতাশার খবর ভেসে আসছে। তো এরকম হতাশার মধ্যে একটি হতাশাজনক বিষয় হলো অতি সম্প্রতি একটি জরিপ প্রকাশ পেয়েছে। জরিপের মোদ্দা কথা হলো, বিএনপি এবং জামাতের মধ্যে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা যাকে বলা হয় কাছাকাছি, 1% কম বেশি, মানে অদ্ভুত একটা জরিপ। কারা করেছে? ব্র্যাক করেছে। আর এই ব্র্যাকের সাথে কারা কারা এটার সাথে জড়িত, এই যে আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে, যারা এই সরকার গঠন করেছে, তাদের পিছনে যারা নেপথ্য শক্তি, তারা আছে। এবং এই রিপোর্টটি সম্ভবত বিবিসি বা ডেইলি স্টার, সকল পত্রপত্রিকা আবার এত প্রমোট করেছে যে এটা নিয়ে কয়েকদিন আলোচনা করার চেষ্টা করা হয়েছে, বিএনপি যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, জামাত যাতে লোভাতুর হয়। অর্থাৎ রিপোর্টে বলা হয়েছে যে দেশের 48% মানুষ যারা ভোট দিবে, তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। তাহলে বাদ দেন 48% মানুষ, এখন তারা বিএনপিকে দিতে পারে, আওয়ামী লীগকে দিতে পারে, জামাতকে দিতে পারে, এবং এটাকে একটা রিজার্ভ হিসেবে রেখে দেওয়া হয়েছে হুমকি ধামকির জন্য। বাকি যে লোকগুলো, তাদের মধ্যে এনসিপিকে, যারা নতুন দল, তাদেরকে 2% তারা ভোট পাবে, এরকম একটা বলা হয়েছে। বিএনপি এবং জামাত 10% বা 11%, অর্থাৎ 1% বেশি বিএনপি পাবে, এবং বিএনপির জনপ্রিয়তা গত 1 বছরের চেয়ে কমে গেছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে মোটামুটি এই যে জরিপের মাধ্যমে বিএনপিকে এবং জামাতকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। বিএনপিও যা, জামাতও তা, অর্থাৎ শক্তিমত্তার দিক থেকে তাদের মধ্যে 19-20 পার্থক্য রয়েছে। কাজেই বিএনপি
চাইলেও জামাতের সাথে পারবে না। জামাত যদি বাকি ৬-৭ মাস চেষ্টা করে তাহলে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, জনপ্রিয়তা দূরত্ব রয়েছে, এটা কমে যাবে। 1% কমে গিয়ে জামাত হয়তো 12%-এ চলে আসবে আর বিএনপি 10% নেমে যাবে, এবং ফলশ্রুতিতে বিএনপি বিরোধী দলে থাকবে, জামাত এবং এনসিপি তারা সরকার গঠন করবে। এই জায়গাতে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আর 48% ভোট, এই 48% ভোটকে রেখে দেওয়া হয়েছে ভয় দেখানোর জন্য। আর অন্যদিকে প্রায় 8% মানুষ, অর্থাৎ যেখানে জামাত 10% আর যাকে বলা হয় বিএনপি 11% সামথিং, আমি ফ্র্যাকশনে গেলাম না, তারা জনপ্রিয় এবং ভোট পাবে। তো সেখানে প্রায় 8% ভোট পাবে আওয়ামী লীগ। এখন চিন্তা করেন যে এই সময়টিতে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভোট দেবেন, তাহলে সবাই এক বাক্যে হয়তো বলবে আমি জামাতকে দেবো, বিএনপিকে দেবো, এটা নির্ভয় তারা বলতে পারে, এনসিপিকে বলতে পারে। কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে এই কথা বলার মতো মানুষ তো আমি এখন পর্যন্ত একজনও খুঁজে পাইনি, এর সাহসী তো নেই। তাহলে আমাদের দক্ষিণাঞ্চলে কতগুলো লোক আছে যারা নিজেদেরকে এসব বুকে থাপ্পড় দিয়ে আমার কাছে বলতো যে এমপি সাহেব আমরা হলাম হিদলা পড়া আওয়ামী লীগ, মানে আমাদের সারা শরীরে আওয়ামী লীগ করতে করতে শ্যাওলা জমে গেছে, কোনো অবস্থাতে আমরা আওয়ামী লীগ ছেড়ে যায়নি। এক। 2 নম্বর হলো যে এদেরকে যদি মেরেও ফেলেন, কিছু কিছু মানুষ আমি আমার নির্বাচনী এলাকায় দেখেছি, তারা মরে গেলেও বলবে শেখ হাসিনা, মরে গেলেও বলবে বঙ্গবন্ধু, মরে গেলেও তারা বলবে জয় বাংলা এবং নৌকা। এবং অনেক বৃদ্ধ আমি দেখেছি যাদেরকে ওই যাকে বলা হয়, গ্রামে তো গরিব মানুষ, বাঁশের উপরে বাঁশের সঙ্গে একটা চকি সেই রশি দিয়ে টানিয়ে সেই চকির উপর বৃদ্ধকে বসে তার ছেলে মেয়েদেরকে সেই 10 মাইল দূর থেকে আনা হয়েছে। সেই 1986 সনে, আমি এটা নিজের সাক্ষী, আনা হয়েছে। সে মরণের আগে শেখ হাসিনাকে একটা ভোট দিয়ে যাবে, নৌকা মাকার একটা ভোট দিয়ে যাবে। তো এই উন্মাদনা, নৌকাকে নিয়ে এই উন্মাদনা কমেনি। তাহলে বোঝার চেষ্টা করুন যে জরিপ করা হয়েছে খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে, এটা লক্ষ লোকের মাধ্যমে নয়, হাজার খানে মানে কয়েক হাজার লোকের উপরে জরিপটি করা হয়েছে। তো সেই কয়েক হাজার জরিপের মধ্যে শতকরা 8 জন লোক তারা এই বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দেবে ডাইরেক্টলি। আর 8 জন লোক বলেছে আওয়ামী লীগকে ভোট দিবে, 11 জন লোক বলেছে বিএনপিকে ভোট দিবে, 2 জন লোক বলেছে এনসিপিকে ভোট দিবে, আর 10 জন লোক বলেছে জামাতকে ভোট দেবে, আর 48 জন লোক মুখ বুজে আছে। এখন যারা মুখ বুজে আছে তারা তো নিঃসন্দেহে বিএনপির লোক না, বিএনপির লোক তো মুখ বুজে থাকার কথা না, তারা আরো বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলবো যে আমরা বিএনপিকে ভোট দেবো। যারা মুখ বুজে আছে তারা জামাতের লোক নয়, তাহলে তারা কারা? তারা কি জাতীয় পার্টি? জাতীয় পার্টিতে এত 48% লোক নেই, তারা কি আওয়ামী লীগের? সবাইকে আওয়ামী লীগের? তারা কি বাম ঘরানার লোক নাকি সাধারণ আমজনতার? আমাদের দেশে একটা বক্তব্য হলো যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক দলগুলো, কট্টর রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে আমাদের যে ভোট, সেই ভোটটা 60% তাদের একেবারে ডাইরেক্ট ভোট। তো সমস্ত রাজনৈতিক দলের 60% ডাইরেক্ট ভোট, আর হলো ফ্লোটিং ভোট আছে, ফ্লোটিং ভোট আছে 40%। এখন এই যে 40% যে ফ্লোটিং ভোট, এদের মধ্যে অনেকে বিএনপি করে, আওয়ামী লীগ করে, কিন্তু তারা ওরকম কনজারভেটিভ নয়, তারা প্রার্থী দেখে ভোট দেয়, আবার অনেক সময় ভোট কেন্দ্রে যায়ও না। তো আসলে মূলত প্রতিযোগিতাটা হয় 60% ক্ষেত্রে। এই 60% লোক আওয়ামী লীগের, বিএনপির, জামাতের বা অন্যান্য রাজনৈতিক দলে তারা একদম ডাই হার্টেড, তারা ভোট দিতে যাবেই, ভোটের কথা বলবে, লাভ হবে। আর 40% লোক তামসা দেখবে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ভোট দেবে বা দেবে না, অথবা নিজেদের যে দল করে তারা সেই দলের বিরুদ্ধে গিয়ে অনেক সময় তারা ভোট দেয়। কিন্তু এইবার এই জরিপের সবকিছু উল্টে গেছে, অর্থাৎ এই যে 40% সুইং ভোট, এটাকে দেখা যাচ্ছে 48%, অর্থাৎ 48% মানুষ সুইংয়ে চলে গেছে নীরবে। আবার অন্যদিকে যে ডাইহার্টের 60% ভোট ছিল, সেই 60% ভোটে এখন দেখা যাচ্ছে যে 8%, 10%, 11% আর 2%। কত হলো? তো আওয়ামী লীগের 8%, আর ওদের যদি 2% ধরেন 10%, জামাতের 10%, 20%, বিএনপির 11%, টোটাল 31%। তাহলে দেখুন যে ডাইহার্টের যারা ভোটার, সেই ডাইহার্টের ভোটার হলো মাত্র 31% এই হিসাবে, আর 48% মানুষ সিদ্ধান্ত দিতে পারে নাই। তাহলে বাকি লোক গেল কোথায়? তো এই যে একটা গোজামিল দিয়ে যে জরিপ করা হয়েছে, এই জরিপ মূলত জামাতকে বিভ্রান্ত করার জন্য আর বিএনপিকে ঠকানোর জন্য আর আওয়ামী লীগের জন্য একটা স্পেস করে দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। এক বিকল্প আছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি স্পেস করে দেওয়ার জন্য ক্ষমতা দীর্ঘকাল থাকার ক্ষেত্রে।
তারপরে আমেরিকান যেখানে যে পলিসিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য হতে পারে, আর নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য এবং এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনের ব্যাপারে নানা রকম চক্রান্ত করার জন্য এরকম একটা জরিপ হতে পারে। দ্বিতীয়ত হলো, এই জরিপ কারা করেছে? বলা হচ্ছে এই জরিপ করেছে ব্র্যাক। আচ্ছা, ব্র্যাক কেন জরিপ করবে? ব্র্যাক নিজেদের কর্মকাণ্ড করার জন্যই তো বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠানকে তারা ভাড়া করে। আর বাংলাদেশে তো ব্র্যাকের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড 100% কমার্শিয়াল। এবং কমার্শিয়াল মানে কি? খুবই মানে গার্মেন্টসের ওয়ার্কারদেরকে ঠকিয়ে যদি কোনো মালিক BMW মার্সিডিজ চালায়, ওটা যেভাবে সমালোচনা করে তার চাইতে, অর্থাৎ গার্মেন্টসের ওয়ার্কারদেরকে আবার লোন দিয়ে তাদের কাছ থেকে সুদ আদায় করে সেই সুদের উপরে ওই যে ব্র্যাকের যে টাওয়ার, 1000 কোটি টাকার ব্র্যাকের যে টাওয়ার, ওই যে 1000 কোটি টাকার যে ব্র্যাক ব্যাংক কিংবা আড়ং, সেই যা কিছু তাদের রয়েছে, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও। এখন বোঝার চেষ্টা করুন, তারা যে লোন দেয়, চড়া সুদে লোন দেয়, তারপরে সেই লোন দেয় কাদেরকে? গরিব মানুষের গার্মেন্টসের ওয়ার্কারদেরকে। তাদের কাছে সেই লোন শতভাগ আদায় করে, মামলা করে, মোকদ্দমা করে, এরপরে তারা সেই লোনের টাকা দিয়ে আবার দুধ বানায়, দুধ বিক্রি করে, কাপড় চোপড় বানায়, কাপড় চোপড় বিক্রি করে। এবং মিল্ক ভিটা প্রান্তিক চাষিদেরকে বা প্রান্তিক চাষিদেরকে যেভাবে টাকা দেয়, এখন আড়ংয়ের যারা প্রান্তিক চাষি রয়েছেন, দুগ্ধ সরবরাহ করে, তারা কি টাকা দেয় এবং প্রাণের দুধের কোয়ালিটি আর মিল্ক ভিটার দুধের কোয়ালিটি আর ওদের কোয়ালিটি, কিংবা আফতাব মিল্ক এখন আছে কিনা জানি না, এটা আপনি যদি ল্যাবরেটরি টেস্ট করেন তাহলে আপনি আড়ংয়ের কাণ্ড কারখানা বুঝতে পারবেন। অথবা আড়ংয়ের যে সমস্ত সাপ্লায়ার রয়েছে, যারা এই আড়ংয়ের কাঁথা সেলাই করে, জামা কাপড় বানায়, আড়ংয়ের শাড়ি তৈরি করে, তাদেরকে কিভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে, কিভাবে তাদের মজুরি দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ব্র্যাক ব্যাংকে যদি যান, তাদের কর্মকাণ্ড যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা টাকা ছাড়া দুনিয়ার কোনো কিছু জানে না, স্বার্থ ছাড়া এদের কোনো রকম যাকে বলা হয় উদ্দেশ্য নেই। এবং তারা একটা বিশ্ববিদ্যালয় করেছে, তো সেই বিশ্ববিদ্যালয়ে নর্মালি গরিব মানুষের প্লাবন পড়বে, তাই না? ব্র্যাকের যারা সুবিধাভোগী আছে, তো এখন সেখানে বাংলাদেশের সবচেয়ে ধনী যারা ছেলে মেয়ে তারা পড়ে। এবং তারা যে ভাইস চ্যান্সেলরের যে পদটি, এটি বিদেশি সাদা চামড়ার লোকদেরকে এনেছে। এবং বাংলাদেশে তারা ভাইস চ্যান্সেলরকে, বিদেশি ভাইস চ্যান্সেলরকে যে টাকা দেয়, বেতন ভাতা দেয়, এটা বাংলাদেশে কল্পনাই করা যায় না। কত কোটি টাকা যে মাসে দেয় তার কোনো ইয়ত্তা নেই। জাস্ট একটা উদাহরণ দিই, আমি শোনা কথা, একজন এরকম বিদেশি ভাইস চ্যান্সেলর এসেছিলেন, তো তিনি থাকতেন ওয়েস্টিন হোটেলে। এখন ওয়েস্টিন হোটেলে যদি একটা রুমের ভাড়া 10,000 টাকাও ধরেন মাসে, মানে দিনে, তাহলে মাসে কত টাকা হয়? তো এই ওয়েস্টিন হোটেলে থেকে সারা বছর থেকে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। তো আপনি টাকা আনলেন গরিব মানুষের কাছ থেকে, গার্মেন্টসের প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে এনে, সেই টাকা দিয়ে আপনি সেই যে পুরো ব্র্যাক ভবন গিয়ে দেখেন, নিচতলা থেকে ছাদ পর্যন্ত এসি, মানে এরকম লাক্সারি বিল্ডিং আর নেই। এরকম একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যিনি ফজলে হাসান আবেদ ছিলেন, বিয়ে যে কয়টা করেছেন, 10টা না 12টা, একমাত্র তিনি জানেন, তার পরিবার জানেন। তারপর সেই বউদের মধ্যে মারামারি, উত্তরাধিকারের মারামারি, সেই মারামারি আবার বন্ধ করার জন্য ওই ব্র্যাকের বিভিন্ন যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, মানে ইটস এ হাউস, মানে কি হাউস, এটা কি বলবো। অন্য যারা আছে, এদের যারা বড় বড় কর্তা ব্যক্তি, তাদের চারিত্রিক বিষয়াদি নিয়ে, তাদের রুচি, অভিরুচি, বিকৃত রুচি নিয়ে রীতিমতো কিংবদন্তি। এবং এরা পশ্চিমাদের, ইউরোপ এবং আমেরিকার তাবেদার হয়ে যে কি কাজকর্ম করে, সেগুলো যারা মানে এনজিও সংশ্লিষ্ট তারা খুব ভালো করে জানে। ফলে এখন এই যে বর্তমান এনজিও গ্রামের সরকার, মানে গ্রামীণ ব্যাংক এনজিওদের সমন্বয়ে একটা সরকার গঠিত হচ্ছে, ফলে বাংলাদেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান এনজিও, সেই এনজিওর থেকে একটা জরিপ তৈরি করা হয়েছে। ফলে সেই জরিপটা বিএনপির জন্য তৈরি করা হয় নাই, সেই জরিপটি আওয়ামী লীগের জন্য তৈরি করা হয়নি, আম জনতার জন্য তৈরি করা হয়নি, মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়নি। এটি পুরো একটা এনজিও সিস্টেমকে প্রমোট করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে প্রমোট করার জন্য, গ্রামীণ ব্যাংককে প্রমোট করার জন্য, গ্রামীণ মানে মানে এনজিও গ্রাম সরকারকে প্রমোট করার জন্য করা হয়েছে বলেই দেখা যাচ্ছে সবাই মনে করছে। ফলে এটা নিয়ে যেভাবে বিতর্ক হওয়ার কথা ছিল, যেভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হওয়ার কথা ছিল, তার পরিবর্তে সবাই তাদের যে আসল উদ্দেশ্য বুঝে গেছে এবং এটা ভালো কাজ হয়নি। মহান আল্লাহ আমাদের সবাইকে
হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।